সকলকে স্বাগতম। গতি বা মোশনের প্রথম লেকচারে আমি মোটামুটি যতগুলো রাশি নিয়ে আলোচনা করা লাগে, যেমন ধরো দূরত্ব, সরণ, ত্বরণ, মন্দন, গতি, বেগ, প্রায় সব ধরনের রাশি আমি দেখিয়েছি। বাকি রেখেছিলাম শুধু দুইটা টপিক। একটা হচ্ছে গতির সমীকরণ। গতির সমীকরণ আমি মোটামুটি দেখিয়ে দিয়েছি যে কতটুকু কীভাবে জানতে হয়, কীভাবে জানলে সিকিউগুলো সহজে আনসার করা যায়, ওটাও আমি মোটামুটি দেখিয়ে দিয়েছি। যে জিনিসটা বাকি আছে সেটা হচ্ছে পরন্ত বস্তুর কনসেপ্টটা। হ্যাঁ, এটা হচ্ছে লেকচার 2। আজকে আমরা যে টপিকটা পড়াবো সেটা হচ্ছে পরন্ত বস্তু। আচ্ছা, এই যে পরন্ত বস্তু যে টপিকটা, এই টপিকটা নিয়ে যখন আলোচনা করছে তখন পরন্ত বস্তুর সাথে সাথে নিক্ষিপ্ত বস্তুর কনসেপ্টটাও আসবে, ঠিক আছে? আর এই পরন্ত বস্তুর ক্ষেত্রে যেই সমীকরণগুলো আমরা ব্যবহার করি বা যে সূত্রগুলো আমরা ব্যবহার করি, সেই সূত্রগুলো হচ্ছে গতির যে সমীকরণ, সেই সমীকরণগুলাই, কিন্তু সেখানে সামান্য একটু বেশ কম থাকে। প্রথমে আমি তোমাদেরকে গতির সমীকরণগুলো একটু এক সাইডে করে একটু দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ, গতির সমীকরণ। এখন দেখো গতির সমীকরণগুলো কি কি। প্রথম সমীকরণটা কি? বি সমান ইউ প্লাস এটি, একটা গেল। আরেকটা কি? এস সমান ইউ প্লাস ভি ডিভাইডেড বাই 2 ইন্টু টি, গেল দুইটা। 3 নম্বরটা কি? 3 নম্বরটা হচ্ছে এমন যে বি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2 এস, আরেকটা গেল। 4 নম্বরটা কি? শেষ যেটা, সেটা হচ্ছে এস সমান ইউটি প্লাস হাফ এইটি স্কোয়ার, এটাও গেল। এবং গতির সমীকরণ ক্ষেত্রে এই চারটা ছাড়া আরেকটা সমীকরণ একটু ব্যবহার করা হয়, এটা আনঅফিসিয়াল, মানে সরাসরি তুমি চাইলেই ব্যবহার করতে পারো। তম সেকেন্ডের যে সূত্রটা, মানে এততম সেকেন্ডে কতটুকু দূরত্ব অতিক্রম করেছে, এই সমীকরণটা হচ্ছে এমন যে এস টিএইচ মানে এততম, কততম সেটা কীভাবে বের করবা? ইউ প্লাস হাফ এ 2t মাইনাস 1, এমন না? এমনই তো গেল গতির সমীকরণের অংশটা। এখন এই সমীকরণগুলোকেই ব্যবহার করা হয় পরন্ত বস্তুর কনসেপ্টগুলোর ক্ষেত্রে, কিন্তু এখানে যে পরিবর্তনটা দেখানো হয়, পরিবর্তনটা হয় হচ্ছে তোমার ত্বরণ বা অ্যাক্সিলারেশন। কি পরিবর্তন হয়? এই ত্বরণের পরিবর্তে আমরা ব্যবহার করি জি। জি মানে কি? জি মানে হচ্ছে অভিকর্ষজ ত্বরণ। হ্যাঁ, অভিকর্ষজ ত্বরণ। আর সামনে প্লাস মাইনাস ব্যবহার করা হয়। প্লাস হবে নাকি মাইনাস হবে, এটা ডিপেন্ড করে কিসের উপর? এটা ডিপেন্ড করে তুমি বস্তুকে নিচ থেকে উপরের দিকে ছুড়ে দিচ্ছ নাকি উপর থেকে নিচের দিকে ছেড়ে দিচ্ছ, এই টপিকটার উপর এই জিনিসটা ডিপেন্ড করে। আর তার পাশাপাশি আমরা এই যে এস দূরত্বকে প্রকাশ করি, মানে সরণকে প্রকাশ করি, এই এস এর পরিবর্তে আমরা এইচ বা উচ্চতা ব্যবহার করব। গেল মোটামুটি বেসিক। এখন দেখো পরন্ত বস্তুর ক্ষেত্রে আমি তোমাকে বলেছি যে পরন্ত বস্তু যখন আমরা আলোচনা করছি তখন আমরা পরন্ত বস্তুর সাথে সাথে নিক্ষিপ্ত বস্তু আলোচনা করব। তাহলে দেখো পরন্ত বস্তু, পরন্ত বস্তু বা ফলিং বডি, আরেকটা হচ্ছে নিক্ষিপ্ত বস্তু। হইল। তাহলে এই দুই ক্ষেত্রে আমি তোমাদেরকে যেটা দেখাতে চাই সেটা হচ্ছে সমীকরণগুলো কিরকম হবে, মানে গতির যে সমীকরণ সেগুলো এই দুই ক্ষেত্রে কেমন হবে। পরন্ত বস্তু বা নিক্ষিপ্ত বস্তু হচ্ছে এমন, ধরো যে এটা ধরো ভূমি, হ্যাঁ ধরলা। এখন নিচ থেকে যে কোনো একটা বস্তুকে তুমি উপরের দিকে ছুড়ে দিচ্ছ, যদি নিচ থেকেই ছুড়ে দাও সেটা যেই উচ্চতায় যাক না কেন, তার ক্ষেত্রে তুমি যে জি এর ভ্যালিউটা বসাবা সেটা তোমাকে নেগেটিভ বা ঋণাত্মক বসাতে হবে। কেন? কারণ এক্ষেত্রে তুমি অভিকর্ষের ত্বরণের বিপরীত দিকে কাজ করছো। আর যখন তুমি উপর থেকে কোনো একটা বস্তুকে নিচের দিকে ফেলে দিচ্ছ তখন তোমাকে জি এর পজিটিভ ভ্যালু ব্যবহার করতে হবে। কেন? কারণ তখন তুমি অভিকর্ষের দিকে কাজ করছো। চলে গেল জি এর কনসেপ্টটা। এখন আসো যদি সমীকরণগুলোকে, গতির সমীকরণগুলোকে এই দুইটা কনসেপ্টের আলাদা ব্যাখ্যা করতে চাই, তাহলে দেখো পরন্ত বস্তুর ক্ষেত্রে গতির প্রথম সমীকরণটা কেমন হবে? ভি, ভি থাকলো, ইউ আর এ এর পরিবর্তে জিটি বসালাম।
এটি এর পরিবর্তে জিটি বসালাম। এখন দেখো সামনে যে চিহ্নটা হবে সেটা প্লাস হবে, কেন? কারণ উপর থেকে পড়ছে। আর নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে দেখো ভি সমান ইউ জিটি থাকলো, জি এর সামনে নেগেটিভ হবে, কেন? কারণ নিচ থেকে ছুড়ে দিচ্ছি। ঠিক একইভাবে জি এর মানটা যদি নেগেটিভ ধরে আমরা কাজ করি, তাহলে দেখো দ্বিতীয় সমীকরণটা আসলে এই ক্ষেত্রে খুব একটা লাগে না। তুমি সরাসরি চিন্তা করতে পারো যে এস এর পরিবর্তে এইচ ধরে যদি চিন্তা করি, তাহলে এইচ ইজ ইকুয়াল টু ইউটি হাফ জিটি স্কোয়ার। চিন্তা করলো আর জি এর সামনে তো পজিটিভ হইলো, এই ক্ষেত্রে পজিটিভ হবে। আর নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে যদি চিন্তা করি, তাহলে এইচ সমান সমান ইউটি মাইনাস হাফ জিটি স্কোয়ার। মাইনাস কেন হলো আগেই বলেছি। এখন আসো সর্বশেষ যেটা, সেটা হচ্ছে বি স্কোয়ার সমান সমান ইউ স্কোয়ার প্লাস টু জি এইচ। জি এইচ এস হয়তো আগে, এখন জি এইচ হবে। ঠিক একইভাবে দেখো ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার মাইনাস টু জি এইচ। বুঝতে পেরেছ? এই সূত্রগুলো এইভাবে খাটাতে হয়। তুমি যখন অনেকগুলো ম্যাথ করবো তখন মোটামুটি এই জিনিসটা এমনিতেই তোমার মাথায় চলে আসবে। এখন এই জিনিসটা যদি আমি তোমাকে গ্রাফিক্যাল ভিউ দেখাতে চাই, বা আমি যদি তোমাকে এই টপিকটার গ্রাফ দেখাতে চাই, তাহলে দেখো পরন্ত বস্তুর ক্ষেত্রে যদি আমরা চিন্তা করি যে এক্স অক্ষ বরাবর যদি সময় চিন্তা করি, আর ওয়াই অক্ষ বরাবর যদি বেগ চিন্তা করি, তাহলে দেখো পরন্ত বস্তু যখন একটি বস্তু উপর থেকে পড়বে তখন তার বেগ কিন্তু শূন্য হবে। উপর থেকে যখন ছেড়ে দিচ্ছ তখন এই বস্তুটার বেগ কিন্তু শূন্য হবে। ধীরে ধীরে যখন নিচের দিকে আসতে থাকবে তখন তার বেগ বেশি হবে, আর শেষ যখন বিন্দুতে পৌঁছাবে তখন তার বেগটা কিন্তু সর্বোচ্চ হবে। তো দেখো এই যে একদম শূন্য থেকে ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে, এর গ্রাফটা কিন্তু এরকম হবে, সময়ের সাথে সাথে বেগটা বৃদ্ধি পাবে। আর যদি একই জিনিস তুমি নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে চিন্তা করো, যদি এমন একটা গ্রাফ চিন্তা করো যেখানে নিচে এক্স অক্ষ বরাবর সময় চিন্তা করছি আর ওয়াই অক্ষ বরাবর বি চিন্তা করছি বা বেগ চিন্তা করছি, তখন দেখো নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে তুমি যে বেগটাতে ছুড়ে দিচ্ছ, মানে তোমার যে আদি বেগ, সেই আদি বেগটা হচ্ছে সর্বোচ্চ। আর আদি বেগটা ধীরে ধীরে যখন উপরের দিকে উঠতে থাকবে, বস্তুটা যখন এই অংশ পৌঁছাবে, তখন দেখবো যে শেষ বেগ শূন্য হবে। যদি শেষ বেগ শূন্যই হয়, তার মানে বেগটা বেশি থেকে ধীরে ধীরে কমছে, মানে সময়ের সাথে সাথে বেগটা কিন্তু কমছে। তো এই গ্রাফটা কেমন হবে? এই গ্রাফটা ঠিক এইরকম। হ্যাঁ, সময়ের সাথে সাথে বেগ বেশি থেকে কমবে যদি তুমি নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে চিন্তা করো। এই কনসেপ্টটা গেল। এখন এরপরে তুমি পরন্ত বস্তু নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে আরেকটা কনসেপ্ট যেটা, সেটা হচ্ছে নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে যখন একটা বস্তু উপরে উঠে সেখান থেকে আবার নিচের দিকে নেমে যায়, তখন তোমাকে কিছু জিনিস বা কিছু টার্ম তোমাকে বুঝতে পারতে হয়। সেগুলো হচ্ছে উড্ডয়নকাল, সর্বোচ্চ উচ্চতায় উঠতে সময়, এই ধরনের কিছু টার্ম নিয়ে তোমাকে কাজ করতে হয়। যে জিনিসগুলো আমি তোমাকে এখন একটু দেখানোর চেষ্টা করছি। দাঁড়াও। খেয়াল করো।